কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, যে যেখান থেকে রেডিওতে বা মুঠোফোনে আমাদেরকে শুনছেন, আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক আয়োজন কৃষির কথা। উন্নয়নশীল বাংলাদেশের খাদ্যশস্যের প্রধান যোগান আসে কৃষি থেকে। অর্থনীতির জিডিপিতে 11% বেশি অবদান রাখার পাশাপাশি গ্রামীণ মানুষের কৃষ্টি সংস্কৃতির আদ্যপ্রান্তে কৃষি জড়িয়ে আছে অনাদিকাল থেকে। খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর আমরা এবার নজর দিচ্ছি খাদ্য নিরাপত্তার দিকে, এবং নিরাপদ খাদ্যে, পুষ্টিকর খাদ্যেই এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে আমাদের সোনার বাংলা, আমাদের স্বপ্নের বাংলাদেশ। সে বিষয়টিকে লক্ষ্য রেখেই আমাদের আজকের কৃষির কথার বিষয় খাদ্য নিরাপত্তায় জমিতে রাসায়নিকের নিরাপদ ব্যবহার। এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক, কৃষি রসায়ন বিভাগ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাকে নতুন বছরের শুভেচ্ছা, প্লাস যারা শুনছেন সবাইকে শুভ ইংরেজি নববর্ষ জানিয়ে আজকে আমরা আলোচনায় যেতে চাচ্ছি। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা এবং আমাদের শ্রোতা বন্ধু যারা রয়েছেন তারা প্রত্যেকেই অপেক্ষা করছে অধীর আগ্রহে আপনার থেকে শোনার জন্য। তবে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, এই অনুষ্ঠানটি আপনি সরাসরি দেখতে এবং শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে, এবং বাংলাদেশ বেতার ময়মনসিংহ FM 92 মেগাহার্টজের পাশাপাশি বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারছেন। এবং অনুষ্ঠান চলাকালে আপনার যে কোনো মূল্যবান মতামত বা আপনার যে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক বা ইউটিউবের কমেন্টে আপনি আমাদেরকে করতে পারেন। এছাড়া আমাদের সরাসরি ফোন করে স্যারের থেকে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। আমাদের ফোন নাম্বার 01308036189। নাম্বারটি আবারও বলছি, 01308036189। আশা করছি আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকবেন। স্যার, আর দেরি না করে আমরা সরাসরি আমাদের বিষয়ে চলে যাই। খাদ্য নিরাপত্তায় জমিতে রাসায়নিকের নিরাপদ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্যার, খাদ্য নিরাপত্তা অর্থাৎ নিরাপদ খাদ্য নিয়ে আমরা স্যার কথা বলছি। আমরা স্বাস্থ্যকর খাদ্য, অস্বাস্থ্যকর খাদ্য এই বিষয়টি সম্পর্কে জানি, কিন্তু স্যার নিরাপদ খাদ্য বলতে আসলে কি বোঝায়, এটা যদি আমাদের শ্রোতাদের একটু জানাতেন। ধন্যবাদ। আসলে এক সময় আমাদের চিন্তা ছিল খাদ্য নিশ্চয়তা বা ফুড সিকিউরিটি, এই বিষয়টা নিয়ে আমরা খুব সচেতন ছিলাম। কারণ আমাদের এই দেশবাসীর 17 কোটি মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করার জন্য যেটা, সেইটাই ছিল নিশ্চয়তা। যেহেতু এখন আমরা প্রায় ওই লেভেলটাই চলে আসছি, অর্থাৎ নিশ্চয়তা মোটামুটি একটা পর্যায়ে আমরা গিয়েছি। তার পরবর্তী যে বিষয়টা থাকে তাহলে সেটা হলো পুষ্টি এবং নিরাপদ। নিরাপত্তার বিষয়টা ইদানিংকালে আমাদেরকে খুব ভাবাচ্ছে, কারণ বিভিন্ন গবেষণা ফলাফলে দেখা যাচ্ছে যে আমাদের দেশের উৎপাদিত শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন পণ্য যেটা আছে, ভোগ্য পণ্য, আমরা যেটাকে কৃষি জমি থেকে যে সমস্ত ফসল আমরা নিয়ে আসি এবং আমরা ভোগ্য পণ্য হিসেবে যেগুলো প্রতিনিয়ত খেয়ে আসছি, তো সেইগুলো কতটা নিরাপদ, এই জায়গাটা থেকে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার। তা না হলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আজকাল আমরা যদি একটু চিন্তা করি, দেখা যাবে যে আমাদের হসপিটালগুলোতে, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে, ইভেন ডাক্তারের চেম্বারগুলোতে লোকের লম্বা সারি পড়ে যাচ্ছে। তো এই জায়গাটা থেকে এক সময় কিন্তু আমাদের দেশে এই অবস্থাটা ছিল না। ইদানিংকালে দেখা যাচ্ছে যে ঘরে ঘরে বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ড্যামেজ, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হচ্ছে। এইটার একটা মূল কারণ
আমার কাছে মনে হয় আমরা যে আসলে খাদ্যপণ্য যে সমস্তগুলো প্রতিনিয়ত খাচ্ছি সেইগুলো কতটা নিরাপদ সেইটা একটা বিরাট বিষয় বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, এবং ইদানিংকালে কিছু গবেষণায় কিন্তু সেই ধরনের ফলাফল জাতির সম্মুখে চলে আসছে যে আসলে কৃষিতে খাদ্য নিরাপত্তাটা এখন আমাদেরকে ভাবাচ্ছে। জি স্যার, খুব চমৎকার ভাবে আপনি স্যার বলছিলেন, এবং আপনি অনেকগুলো বিষয় আমাদেরকে বলছিলেন নিরাপদ খাদ্য না হলে যে ক্যান্সার থেকে শুরু করে অনেক ধরনের রোগ ব্যাধি এবং এই চিকিৎসকের কাছে যে লম্বা সারি আমরা দেখতে পাই সেই বিষয়গুলো নিয়ে। স্যার, আমরা যে কথা বলছি খাদ্য নিরাপত্তা নিয়ে, তার মানে অবশ্যই আমাদেরকে হয়তো স্বীকার করতে হচ্ছে যে আমরা যে খাদ্য গ্রহণ করছি সেগুলো আসলে অনিরাপদ। তো সেক্ষেত্রে প্রশ্ন আসে স্যার, খাদ্য অনিরাপদ কেন হচ্ছে, কোন কারণগুলো এর পেছনে দায়ী স্যার? ধন্যবাদ। আসলে খাদ্য অনিরাপদ এই সেন্সে আমরা বলতে চাই যে আমরা যেটা খাচ্ছি প্রতিনিয়ত অবশ্যই আমাদের জীবন ধারণের জন্য খাদ্য একটা প্রধান অনুষঙ্গ। খাদ্য আমাদেরকে গ্রহণ করতেই হবে, এবং আমাদের বৃদ্ধি এবং আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তাদের গ্রোথ ডেভেলপমেন্ট বা মানসিক এবং দৈহিক দুই ধরনের বৃদ্ধির স্বার্থেই কিন্তু নিরাপদ খাদ্য দরকার। তো সেই জায়গাটা থেকে নিরাপদ না হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো রয়েছে, পার্টিকুলারলি আমাদের কৃষিতে অনিরাপদ খাদ্য কিভাবে অনিরাপদ হচ্ছে, তো এই জায়গাটা থেকে আমাদের যেটা মনে হচ্ছে আমরা প্রতিনিয়ত কৃষি পণ্য উৎপাদনের জন্য যে সমস্ত যোগান বা পণ্য উৎপাদনের স্বার্থে যে সমস্ত রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করছি সেইটা একটা বিষয়। যেমন আরেকটা বিষয় হলো আমাদের দেশ কিন্তু একসময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ছোঁয়া ততটা লাগেনি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা বাড়ছে, এবং সেই সাথে এই জায়গাটা থেকেও আমাদের মাটি পানি দূষণ যেটা সেইটা একটা কিছুটা হলেও আমার মনে হয় এই আমাদের অনিরাপদ খাদ্য যে ঝুঁকি সেই ঝুঁকি তৈরিতে কিছুটা হলেও তারা কন্ট্রিবিউট বা ভূমিকা রাখছে। জি স্যার, চমৎকার ভাবে বলছিলেন, এবং আমরাও জানলাম যে আসলে যে দূষণগুলোর কারণে আমাদের খাদ্য অনিরাপদ হচ্ছে। আমাদের সাথে কিন্তু অনেক অনেক শ্রোতা বন্ধু ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। আমাদের সাথে যুক্ত আছেন রাফিয়া ইসলাম ভাবনা, জাহিদ মন্ডল শিশির, আরিফ ইসলাম, রাকিবুল হাসান সুমন, সজীব আহমেদ, আবদুল্লাহ আল মামুন ভুইয়া, সত্যেন্দ্রনাথ রায়, ডক্টর আরেফিন মোবারক, সাব্বির তরফদার, সামিউল ইসলাম সহ আরো অনেকেই। মোহাম্মদ জাহিদুল ইসলাম লিখেছেন শুনছি ও দেখছি। লালমনিরহাট প্রত্যাশা বেতার শ্রোতা ক্লাব থেকে যুক্ত আছেন তিনি। ময়মনসিংহ নান্দাইল থেকে যোগ দিয়েছেন আবদুল্লাহ আল মামুন ভুইয়া। সাব্বির তরফদার যুক্ত আছেন ময়মনসিংহ থেকে। সত্যেন্দ্রনাথ রায় তিনি সিংড়িয়া, ডাকালীগঞ্জ, জলঢাকা, নীলফামারী থেকে। তিনি জানিয়েছেন খুব সুন্দর লাগছে, দেখছেন আমাদের আয়োজন। ঝিনাইগাতি শেরপুর থেকে যুক্ত আছেন মোহাম্মদ আরেফিন মোবারক। সজীব আহমেদ আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। জামালপুর থেকে যুক্ত আছেন মোহাম্মদ সামিউল ইসলাম। আরো অনেক অনেক শ্রোতা বন্ধু কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। প্রিয় শ্রোতা, আমাদের সাথে যুক্ত থাকুন। ফেসবুকের কমেন্টে আপনার যে কোনো মূল্যবান মতামত বা প্রশ্ন জানাতে পারেন। এছাড়া আমাদেরকে ফোন করতে পারেন 01308036189 এই নাম্বারে। স্যার, আমরা আমাদের পরবর্তী যে বিষয়গুলো জানা যায়, আমাদের দুটো নিরাপদ শব্দ ছিল, খাদ্য নিরাপত্তার পাশাপাশি আরেকটি বিষয় ছিল রাসায়নিকের নিরাপদ ব্যবহার। স্যার, এই রাসায়নিকের নিরাপদ ব্যবহার বলতে আমরা স্যার কি বোঝাতে চাইছি? ধন্যবাদ। আসলে রাসায়নিক যে কোনো রাসায়নিক দ্রব্যাদি এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা আমরা প্রকৃতিগতভাবে পাচ্ছি না, এটা আমরা আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে তৈরি করে আমাদের কৃষি উৎপাদনের স্বার্থে, অর্থাৎ আমাদের যেরকম খাদ্যের দরকার গাছপালারও কিন্তু খাদ্যের দরকার। সুতরাং সেই জায়গাটা থেকে গাছপালার ডেভেলপমেন্ট বা দৈহিক বৃদ্ধির জন্য যে সমস্ত উপাদান তাদের জন্য অত্যাবশ্যকীয় সেইগুলোর স্বার্থে কিন্তু আমরা রাসায়নিক দ্রব্যাদি আসলে কৃষিতে ব্যবহার করে থাকি। তো এই রাসায়নিক দ্রব্যাদি ব্যবহারের ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে কিছু কিছু রাসায়নিক দ্রব্যাদি আছে যেগুলো
ফসলের জমি প্লাস ফসল দুটোর জন্যই অনেক সময় অধিক মাত্রায় থাকলে এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। জি স্যার। তো সেই ক্ষতিটা আসলে এক পর্যায়ে এটা তার যে মাত্রা যেটা আছে সেটা যদি কোনোভাবে অতিক্রম করে তখন এই ঝুঁকিটা আমাদের জন্য তৈরি করতে পারে। স্যার, আমরা আরো শুনবো। আমরা আর একটি প্রশ্ন নিয়ে নেই। জি, প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম সালাম। কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, জীবনপুর চুরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে। জি, প্রিয় শ্রোতা, জি ভালো আছি, আপনার প্রশ্নটি করুন। জি, ভালো লাগছে অনুষ্ঠান, যুক্ত আছি শুরু থেকে। আমার প্রশ্ন হলো, আমার কিছু করলা গাছ আছে, এগুলোতে করলা একদমই বড় হচ্ছে না, হ্যাঁ, একদম ছোট ছোট, 1.5 থেকে 2 ইঞ্চি এরকম হতে পারে, বড় হচ্ছে না, ছোট থেকেই এগুলো পেকে যাচ্ছে। কি করতে পারি বিষয় সমাধান করে? জি, প্রিয় শ্রোতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যুক্ত থাকুন আমাদের সাথে, নিশ্চয়ই অনুষ্ঠানের কোনো এক পর্যায়ে আমাদের বিশেষজ্ঞ আলোচক এই প্রশ্নটির উত্তর করবেন। স্যার, আমরা যেখানে ছিলাম, আমরা জানতে চাইছিলাম রাসায়নিকের নিরাপদ ব্যবহার বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি। সেই জায়গা থেকে যে বিষয়গুলো উঠে এলো স্যার, যে আমরা এই রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার করছি এবং যার ফলে এই ক্ষতিগুলো হচ্ছে। স্যার, আপনার কাছে জানতে চাওয়া, অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার মাটির গুণাগুণ এবং ফসলের মানের উপর বা খাদ্যের মানের উপর কিভাবে প্রভাব ফেলে? ধন্যবাদ। আসলে অতিরিক্ত যে কোনো কিছুই কিন্তু ভালো নয়। জি স্যার। এইটা রাসায়নিক হলে তো কথাই নেই। হ্যাঁ, সুতরাং আমরা যদি অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করি, অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করি, এইটা যেমন একদিকে ফসলের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেইটা আমরা বাহ্যিকভাবে অনেক সময় দেখতে পারি। যেমন অতিরিক্ত মাত্রায় যদি আমরা ইউরিয়া সারটা ব্যবহার করি, তাহলে কিন্তু তৎক্ষণাৎ কয়েকদিনের মধ্যে গাছের নানান ধরনের সাইন সিমটম প্রকাশ পায়, যেটা থেকে বোঝা যাচ্ছে যে এটা এক সময় দেখা যায় ইভেন গাছ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো সেই কনটেক্সটে আমরা বলতে চাই যে অতিরিক্ত মাত্রায় শুধু সার কীটনাশক নয়, যে কোনো রাসায়নিকই যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয় তাহলে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইভেন আমরা যে আমাদের খাবার লবণ বলি, এইটাও যদি আমরা বেশি খাই তাহলে সেটাও দেখা যাবে যে আসলে এটা আমাদের মানব দেহের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর কি। সুতরাং অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, অতিরিক্ত ব্যবহার করা যাবে না, এবং সার কীটনাশক বা কৃষিতে যে সমস্ত রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয় বা আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে অবশ্যই মাত্রাটা মেনে আমাদেরকে ব্যবহার করতে হবে। জি স্যার, খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন, এবং যেরকমটি স্যার বলছিলেন যে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয়। আমরা পরিমিত এবং ভালো ফসল যদি আমরা তুলতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সঠিক মাত্রা জেনে সেই সঠিক মাত্রা অনুযায়ী আমাদেরকে এগুলো প্রয়োগ করতে হবে। স্যার, আমরা তো এখন আপনার কাছে জানতে চাইব যে রাসায়নিক এবং কীটনাশকের নিরাপদ ব্যবহার বা সঠিক মাত্রায় ব্যবহারের সঠিক পদ্ধতি কি, আসলে কিভাবে আমরা ব্যবহার করলে সেটিকে আমরা নিরাপদ ব্যবহার বলতে পারবো স্যার? ওকে, ধন্যবাদ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে আমরা ব্যবহার করলে এইটাকে আমরা সঠিক মাত্রা বলবো। তো এইখানে আসলে রাসায়নিক সার এবং কীটনাশক এর প্রয়োগের কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তো এইখানে যে আমাদের মূল ফোকাসের বিষয় যেটা, যে অতিরিক্ত মাত্রা না হয়ে সঠিক মাত্রা হচ্ছে কিনা, সেইটার জন্য আমাদের প্রথমেই যে বিষয়টা আমার মনে হয় গুরুত্বপূর্ণ, এইটা আমরা অবশ্যই আমরা এবং কৃষক ভাইরা আমাদেরকে যেটা করতে হবে, যে এইখানে আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, যে মাঠের প্রকৃতি, যেমন এক জায়গার মাটি আরেক জায়গার মাটি, এই দুটোর কিন্তু পুষ্টি উপাদানের ঘাটতি দুই রকম হইতে পারে, এবং সেই অনুযায়ী আসলে মাটির নমুনা বিশ্লেষণ করলেই কিন্তু সঠিক ঘাটতি কতটুকু সেইটা আমরা উপলব্ধি করতে পারবো বা জানতে পারবো, এবং সেই অনুযায়ী মাত্রাটা নির্ধারণ করে আমরা যদি মাটিতে প্রয়োগ করি, পার্টিকুলারলি রাসায়নিক সারের ক্ষেত্রে, তাহলে সেইটা একদিকে যেমন আমরা ভালো ফলন পাবো, অন্যদিকে মাটির গুণাবলীও রক্ষার্থে সেটা কিন্তু ব্যাপক ভূমিকা রাখবে। আবার রাসায়নিক কীটনাশকের ক্ষেত্রে
এইখানে কিন্তু মাত্রাটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে এবং এইটা রাসায়নিক কীটনাশক কিন্তু আবার এক ফসল যেরকম অন্য ফসলে এর চেয়ে কিন্তু একটু ব্যতিক্রম হতে পারে, কম বেশি হতে পারে। সুতরাং এইটা সার যেরকম যে না মাটির তে পুষ্টি উপাদানের চাহিদা অনুযায়ী কম বেশি হইতে পারে, আবার ফসলের প্রকৃতি অনুযায়ীও এটা কম বা বেশি হইতে পারে। কীটনাশকের ক্ষেত্রেও কিন্তু তাই। সুতরাং সেইটা জেনে বুঝে আমাদেরকে কিন্তু সঠিক মাত্রাটা নির্ধারণ করতে হবে। জি স্যার, খুব চমৎকার ভাবে বলছিলেন আমাদেরকে, বিষয়গুলি বোঝাচ্ছিলেন স্যার আমাদেরকে। প্রিয় শ্রোতা, আমাদের সাথে যুক্ত আছেন নাদিরা জান্নাত রাখি, যুক্ত আছেন রাবেয়া তাপসী, যুক্ত আছেন জিহাদ মন্ডল শিশির, যুক্ত আছেন মোহাম্মদ জসিম উদ্দিন, কেশব চন্দ্র রায়, ছায়ানীর, এস এম আমজাদ, অনিক ভদ্র, ইসমাইল হোসেন, আরিফ ইসলাম, রাকিবুল হাসান সুমন, সত্যেন্দ্রনাথ রায়, সাব্বির তরফদার, সামিউল ইসলাম সহ আরো অনেক শ্রোতাবন্ধু আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন। নাদিরা জান্নাত রাখি তিনি লিখেছেন, যথোপযুক্ত আলোচনা, সুন্দর আয়োজন। ইসমাইল হোসেন যুক্ত আছেন আমাদের সাথে, জানিয়েছেন পুরো সময় জুড়ে তিনি থাকবেন। ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিজয় চন্দ্র দে। আর অনেক শ্রোতাবন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন ও ভবিষ্যতে যারা যুক্ত হবেন তাদের সবাইকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু এই অনুষ্ঠান সরাসরি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, এবং আমাদেরকে যে কোনো ফোন করতে আমাদের ফোন নাম্বার 01308036189, এই নাম্বারে ফোন করে আপনি কিন্তু আপনার যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর আপনি জেনে নিতে পারেন। স্যার, আমরা আসলে অনেকেই যে বিষয়গুলো জানতে চাই যে কোন রাসায়নিকগুলো আমাদের খাদ্য নিরাপত্তায় কম ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত বা যেগুলো আমরা সহজেই ব্যবহার করতে পারি। ধন্যবাদ। রাসায়নিকের ঝুঁকি আছে বা থাকবে, এটা একটু আগে কিন্তু আমরা বলেছি। তারপরেও কিছু কিছু রাসায়নিক এর ঝুঁকি কম, কিছু অন্যটার ঝুঁকি বেশি, এই ধরনের ভেদাভেদ বা পার্থক্য কিন্তু আছে। সেই ক্ষেত্রে আগেই এইখানে বলে রাখা ভালো যে রাসায়নিক সার এইটাও যদি আমরা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করি তাহলে কিন্তু সেটা ঝুঁকি তৈরি করবে এবং আমার ফসলের জন্যই ঝুঁকি তৈরি করবে। একটু আগে ইউরিয়া সার নিয়ে একটা উদাহরণ কিন্তু আমি দিয়েছি। আবার তো এখন রাসায়নিক বলতে এইখানে কিন্তু আমরা শুধুমাত্র সারকে বিবেচনা করছি না, রাসায়নিক সারকে বিবেচনা করছি না, বিবেচনায় আসতেছে এছাড়াও রাসায়নিক কীটনাশক। এবং কীটনাশকেরও কিন্তু এটার প্রকৃতি অনুযায়ী সব কীটনাশকের ঝুঁকি যে একই রকম এইটা ভাবারও কিন্তু অবকাশ নেই। কীটনাশকের প্রকার অনুযায়ী এর ঝুঁকির মাত্রা কিন্তু পার্থক্য হতে পারে এবং হয়। তো এইখানে অর্থাৎ এই ধরনের কিছু কীটনাশক আছে যেগুলো বেশি মাত্রায় ঝুঁকি তৈরি করে, যেগুলো লম্বা সময়ব্যাপী মাটিতে ফসলে বা আমাদের আমরা খাবার অংশ যে ভোগ্য পণ্য যেটুকু আমরা খাবার হিসেবে গ্রহণ করি সেই অংশে দীর্ঘ সময়ব্যাপী থাকতে পারে। সুখের বিষয় হলো কিছু কিছু এই জাতীয় কীটনাশক যেগুলো দীর্ঘ সময়ব্যাপী মাটি, পানি বা খাদ্যদ্রব্যের মধ্যে থাকতে পারে, এর মধ্যে যে সমস্ত প্রোডাক্টগুলো ছিল এইগুলোর ম্যাক্সিমামই কিন্তু আমাদের দেশে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং এই প্রশ্নের উত্তরে আমি এইটা বলবো, যেটা খুব সহজে অর্থাৎ স্বল্প সময়ে আমার যে উদ্দেশ্য কীটনাশক প্রয়োগের সেই উদ্দেশ্যটা হাসিল করে ওর যে কার্যকারিতা সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে, সেই ক্যাটাগরির পেস্টিসাইড বা কীটনাশককে আমরা অপেক্ষাকৃত কম বেশি নিরাপদ বলে বিবেচনা করতে পারবো আর কি। জি স্যার, খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো বিষয় আমরা জেনেছি। নিরাপদ খাদ্য বলতে কি বোঝায়, খাদ্য কেন অনিরাপদ হচ্ছে, এবং রাসায়নিকের নিরাপদ ব্যবহার বলতে আমরা কি বোঝাচ্ছি, সঠিক পদ্ধতি কি রাসায়নিক ব্যবহারের সেটি বিষয়ে আমরা জেনেছি। অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে মাটির গুণাগুণ এবং ফসলের উপর কি কি প্রভাব পড়ে সেই বিষয়গুলো নিয়ে জেনেছি, এবং কোন রাসায়নিকগুলি খাদ্য নিরাপত্তায় আমরা
কম ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করব, সেই বিষয়গুলো নিয়েও আমরা কিন্তু জেনেছি। আমরা জানবো আরো অনেক কিছু। প্রিয় শ্রোতা, যুক্ত থাকুন আমাদের সাথে, কমেন্ট করুন, ফোন করুন আমাদেরকে। এ পর্যায়ে আমরা শুনবো কৃষি বিষয়ক একটি গান। গানের কথা লাল শাক প্রোটিন ভিটামিনে ভরা। শুনবো শিল্পী রোকসানা মমতাজের কণ্ঠে। শুনতে থাকুন গান, ফিরে আসছে গানের উপরে। লাল শাক প্রোটিন ভিটামিনে ভরা, খান সারাটি বছর ধরে, বোনার 1 মাস পরে খাবেন, চাষ করুন 12 মাস ভরে। লাল শাক প্রোটিন ভিটামিনে ভরা, খান সারাটি বছর ধরে, বোনার 1 মাস পরে খাবেন, চাষ করুন 12 মাস ভরে। লাল শাক প্রোটিন ভিটামিনে ভরা। বেলে দোআঁশ পতিত জমিতে এই শাক ভালো ফলে, বেচলে ভালো দাম পাবেন, শ্রম যাবে না বিফলে। বেলে দোআঁশ পতিত জমিতে এই শাক ভালো ফলে, বেচলে ভালো দাম পাবেন, শ্রম যাবে না বিফলে। বাড়তি আয়ের পথ বাড়িয়ে সুখ সমৃদ্ধি আনবে ঘরে। লাল শাক প্রোটিন ভিটামিনে ভরা, খান সারাটি বছর ধরে, বোনার 1 মাস পরেই খাবেন, চাষ করুন 12 মাস ভরে। লাল শাক প্রোটিন ভিটামিনে ভরা। লাল শাকের রসে মধু মিশিয়ে খেলে শ্বাসকষ্ট যায় কমে, লিউকোরিয়া গনোরিয়ায় শাক খেলে অসুখ যাবে থেমে। লাল শাকের রসে মধু মিশিয়ে খেলে শ্বাসকষ্ট যায় কমে, লিউকোরিয়া গনোরিয়ায় শাক খেলে অসুখ যাবে থেমে। তাতে স্বাস্থ্য শরীর থাকবে ভালো, রোগ বালাই যাবে দূরে। লাল শাক প্রোটিন ভিটামিনে ভরা, খান সারাটি বছর ধরে, বোনার 1 মাস পরেই খাবেন, চাষ করুন 12 মাস ভরে। লাল শাক প্রোটিন ভিটামিনে ভরা। প্রিয় শ্রোতা, আপনি উপভোগ করছেন কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষির কথা, বাংলাদেশ বেতার ময়মনসিংহ FM 92 মেগাহার্টজে। আমরা যুক্ত আছি আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্যই আমাদের আয়োজন। এবং আপনারা অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেসবুক লাইভে, আমাদের সাথে কমেন্ট করে যুক্ত আছেন। এছাড়া আমাদেরকে ফোন করতে পারেন 01308036189 এই নাম্বারটিতে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন ভুইয়া। তিনি লিখেছেন, বোরো ধানের বীজতলায় চারা খুব তাড়াতাড়ি লম্বা করার জন্য ইউরিয়া সার বাদে কি অন্য কিছু ব্যবহার করতে পারি? মোহাম্মদ জসিমউদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিখেছেন অসাধারণ অনুষ্ঠান। সাদিক তরফদার আমাদের সাথে আছেন, লিখেছেন সময় উপযোগী আলোচনা। বিশ্বাসী বন্ধু আলামিন ফৈলজানা চাটমোহর পাবনা থেকে যুক্ত আছেন, মরিচ চাষ করতে চাই, কোন জাত ভালো হবে, চারা কিভাবে তৈরি করব। জসিমউদ্দিন যুক্ত আছেন, বিজয় চন্দ্র দে যুক্ত আছেন, নাদিরা জান্নাত রাখি, ইসমাইল হোসেন যুক্ত আছেন আমাদের সাথে, মোহাম্মদ জাহিদুল হাসান যুক্ত আছেন। এছাড়া আরো অনেক শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনায়। মোহাম্মদ শহীদুল আলম আমাদের সাথে যুক্ত আছেন, রাবেয়া তাপসী যুক্ত আছেন, জিহাদ মন্ডল শিশির যুক্ত আছেন আমাদের সাথে, মির্জা রাহিলা রিয়াজ যুক্ত আছেন, ছায়ানীর যুক্ত আছেন আমাদের সাথে, অনিক ভদ্র, আরিফ ইসলাম, রবিউল হাসান সুমন সহ আরো অনেক অনেক শ্রোতা বন্ধু যুক্ত আছেন আমাদের সাথে। প্রিয় শ্রোতা, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আমাদের কাছে একজন শ্রোতা জানতে চেয়েছেন যে রাসায়নিক ব্যবহার না করে যদি জৈব
যে সার রয়েছে সেটি ব্যবহার করতে চাই বা দুটির মিশ্র প্রয়োগ পদ্ধতি করতে চাই, সেটি কেমন হবে? এই বিষয়টি আমাদের সাথে, আমাদের আজকের বিষয়ের সাথে অন্তত সম্পর্কিত। স্যার, আমাদের যারা শ্রোতা আছেন অনেকেই রাসায়নিক সার বা রাসায়নিকের যে প্রয়োগ এটিতে ভীত সন্ত্রস্ত হয়ে তারা কিন্তু জৈব কৃষি বা জৈব সার প্রয়োগকৃত ফসলের কে তারা অনেক ভালো মনে করেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফলন কমে যায়। সেক্ষেত্রে ফসল চাষে জৈব সার এবং রাসায়নিক সারের ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়, এ বিষয়ে আমাদেরকে একটু স্যার আলোকিত করতেন যদি। ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে জৈব সারের ব্যবহার কিন্তু সেই প্রাচীন কাল থেকে হয়ে আসছে জি স্যার। এবং অদ্যাবধি ব্যবহৃত হচ্ছে। আসলে মাটির যে গুণাবলী বা মাটির উৎপাদন ক্ষমতা যেটা, সেটা যদি আমরা ধরে রাখতে চাই, জৈব সার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেইটা মাটির স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের কিন্তু একটু আগে অনুষ্ঠানের প্রথম দিকে আমরা বলেছি, এক সময় আমরা খাদ্য নিশ্চয়তা নিয়ে খুবই চিন্তিত বা উদ্বিগ্ন ছিলাম যে কিভাবে খাদ্যের নিশ্চয়তা আমাদের দেশবাসীকে দেয়া যায়। এখন সেই জায়গাটায় যদি আমরা চিন্তা করি তাহলে একেবারেই কিন্তু আমরা জৈব কৃষি বলতে যেটা বুঝাই যে আমরা 100% বা মোর দেন 80% জৈব কার্যক্রমে চলে যাব, তাহলে সেই ক্ষেত্রে আপনিও যেটা বলেছেন যে আসলে উৎপাদন কিন্তু কমে যাবে এবং উৎপাদন কমে গেলে এবং এটা কিন্তু আমাদের ওই যে নিশ্চয়তা, যেটা খাদ্য নিশ্চয়তা, সেইটাকে কিন্তু ঝুঁকিতে ফেলে দিবে। তো প্রতিনিয়তই আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যে বিষয়টা দেখছি যে আমাদের কৃষি জমির পরিমাণ কিন্তু যতই দিন গড়াচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং কৃষি জমির উৎপাদন ক্ষমতা ধরে রাখার জন্য জৈব সার ব্যবহার গুরুত্বপূর্ণ, আমি প্রথম দিকে বলেছি। এই জন্য আবার এই আমাদের নিশ্চয়তা যেটা আছে, খাদ্য নিশ্চয়তা, সেইটার দিকে দৃষ্টিপাত রেখে আমরা এই দুটোকে যদি কোনো উপায়ে ব্যালেন্স করা যায়, সেইটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এবং সেটা করণীয় বলে ব্যক্তিগতভাবে আমিও মনে করি। সেই প্রেক্ষাপটে আমার উৎপাদন যেটা আছে, কৃষির উৎপাদন অর্থাৎ শস্যের উৎপাদন, সেই উৎপাদনকে ঠিক রাখার জন্য যতটুকু রাসায়নিক দরকার সর্বনিম্ন পর্যায়ে সেইটা প্রয়োগ করে এইখানে ম্যাক্সিমাম গুরুত্বটা জৈব সারের দিকে দিলে আমাদের মাটির স্বাস্থ্য এবং ফসলের উৎপাদন উভয়কুল আমরা রক্ষা করতে পারবো বলে আমার কাছে মনে হয়। জি স্যার, চমৎকারভাবে বলছিলেন এবং আমরা কিন্তু জানলাম জৈব সার এবং রাসায়নিক সারের মধ্যে আমরা রাসায়নিক সারকে সর্বনিম্ন পর্যায়ে রেখে, যতটুকু না রাখলেই নয়, আমার উৎপাদন ঠিক রাখতে যতটুকু রাখতেই হবে সেটুকু রেখে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা জৈব সার প্রয়োগ করব এবং এভাবেই কিন্তু আমরা পরিবেশ বান্ধব ভাবে ভালো একটি রাসায়নিক প্রয়োগ পদ্ধতি আমরা মেনে চলতে পারি। স্যার, অনেক ক্ষেত্রেই আমাদের অনেকেই জানতে চেয়েছেন জমিতে রাসায়নিকে মাটি এবং পানির দূষণ প্রতিরোধে আমরা কি করতে পারি, আর এই মাটির এবং পানির দূষণ প্রতিরোধে রাসায়নিকের কোনো বিকল্প ব্যবস্থা বা পরিবেশ বান্ধব কোনো প্রযুক্তি ব্যবহার করা যায় কিনা। ধন্যবাদ। বিগত 2 দশক বলবো আমি, 2 দশক ধরে আমাদের দেশে এই মাটির দূষণ এবং পানির দূষণ, বিশেষ করে সারফেস ওয়াটার বা নদ নদী খাল বিল পুকুর, এই যে জলাশয় যেগুলো আছে এইগুলোতে পানির দূষণটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং প্রতিনিয়তই আমরা এই শঙ্কার মধ্যে আছি। কৃষি জমিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান থেকে যে সমস্ত দূষিত পানি কোনো ধরনের ট্রিটমেন্ট বা এটাকে দূষণ মুক্ত করে যে ছেড়ে দেওয়া, সেই প্রক্রিয়াটা অবলম্বন না করে এই দূষিত পানিটা সরাসরি কৃষি জমিতে চলে যাচ্ছে। এতে করে কিন্তু কৃষি জমির যে উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে একদিকে, অন্যদিকে
যে সমস্ত ফসল ওই সমস্ত জমিতে উৎপাদিত হচ্ছে সেইগুলো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে, এবং এই সংক্রান্ত ব্যাপক গবেষণাপত্র কিন্তু বিভিন্ন সময়ে আমরা আমরা দেখেছি বা পেয়েছি, বা এইগুলো নিয়ে পত্রপত্রিকায়ও ব্যাপক লেখালেখি হয়েছে। জি স্যার, আমরাও তো সেই জায়গাগুলো থেকে আমাদেরকে এই দূষণ থেকে মুক্ত হইতে হবে অবশ্যই, এবং সেই জন্য আমার কৃষক ভাইরা কিন্তু এই জায়গাতে তাদের যে কন্ট্রিবিউশন বা তারা যেটা করতে পারে, এই অবশ্যই আমাদের পূর্বের আলোচনায় কিন্তু এই জায়গাটা এসেছে। আমরা যে কোনো রাসায়নিক সার, কীটনাশক বা এই জাতীয় যে সমস্ত প্রোডাক্ট বা পণ্যগুলো আমার কৃষক ভাইয়েরা ব্যবহার করে থাকে, তাহলে এইগুলোকে অবশ্যই আমাদেরকে সর্বনিম্ন পর্যায়ে ব্যবহারের মধ্যে রাখতে হবে, যাতে করে, এবং আমার টার্গেট বা আমার লক্ষ্য যেখানে সেইখানের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, এবং এই প্রয়োগের সময়টাকে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে যেন আমার মূল জায়গা যেটা সেইটা ব্যতীত অন্য কোথাও যেন এই রাসায়নিকগুলো বিস্তৃতি না ঘটতে পারে। তাহলেই কেবলমাত্র এটার মাত্রাটা আমরা কমাতে পারবো, এবং আমাদের দেশের মাটি, পানি সবই রক্ষা পাবে, দূষণের হাত থেকে আমরা রক্ষা পাওয়া যাবে। চমৎকার আলোচনা করেছেন আপনি স্যার, এবং অনেক শ্রোতা বন্ধু তারা যুক্ত আছেন আমাদের সাথে। শুধুমাত্র কৃষক ভাই বোনরা নয়, সাধারণ শ্রোতা যারা আছেন, যারা এই খাদ্যশস্যগুলো গ্রহণ করে থাকেন ভোক্তা হিসেবে, তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন। এবং স্যার, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রোতাদের মাঝে, তারা আসলে জানতে চাইছেন, এবং আপনিও আলোচনায় অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার নিয়ে কথা বলার সময় আপনি বলেছিলেন যে এই রাসায়নিকগুলো আমরা যদি ব্যবহার করি তখন এই রাসায়নিকের একটা অবশিষ্টাংশ ফসলের মধ্যে থেকে যায়। তো ফসল তোলার আগে রাসায়নিকের যে অবশিষ্টাংশ রয়েছে, এই ফসল তোলার আগে রাসায়নিকের অবশিষ্টাংশ কিভাবে স্যার কমানো যেতে পারে, এই বিষয়টা নিয়ে স্যার, এক হচ্ছে যারা কৃষক আছেন তারা কিভাবে এটা কমাতে পারেন, আবার যেটা বলছিলাম স্যার, সাধারণ যারা এগুলো গ্রহণ করে থাকেন তিনি তো জানেন না যে রাসায়নিক অবশিষ্টাংশ আছে কিনা, তিনি গ্রহণ করার পরে কি কোনো নিরাপদ পদ্ধতি আছে কিনা, কৃষক এবং সাধারণ ভোক্তা দুজনের জন্য যদি আপনি স্যার কিছু বলেন। ধন্যবাদ। এই বর্তমান প্রেক্ষাপটে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমার মনে হয় আলোচনার দাবি রাখে। তো এইখানে আমরা এই কৃষি রসায়ন বিষয়ক যেহেতু ডিপার্টমেন্টে আছি, এই কৃষিতে একটা কথা আছে, সংক্ষেপে এরকম বলা হয় PHI, অর্থাৎ প্রি হারভেস্ট ইন্টারভাল। এই জায়গাটা প্রি হারভেস্ট ইন্টারভাল যদিও ইংরেজি শব্দ, তার শাব্দিক অর্থটা যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি যে কীটনাশক বা যে কোনো রাসায়নিক ব্যবহারের পর একটা নির্দিষ্ট সময় ওই ফসলকে দেয়া, যাতে করে ওই রাসায়নিকের ক্রিয়া বা প্রতিক্রিয়াটা যেন আমি কনজিউমার হিসেবে বা ভোক্তা হিসেবে যখন ওই পণ্যটা ভোগ করব, তখন যেন এটার মাত্রাটা ক্ষতিকর পর্যায়ে না থাকে। স্যার, আমরা এটি জানবো, আমরা একটি প্রশ্ন কিন্তু নিতে পারি। আচ্ছা, জি, প্রিয় শ্রোতা কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমরা কোনো কারণে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছি। জি স্যার, আপনি যে বিষয়টা বলছিলেন। আমরা যেটা বলছিলাম, অর্থাৎ PHI বা প্রি হারভেস্ট ইন্টারভাল, এই যে সময়টা, এটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের কৃষক ভাইয়েরা তাদের অজ্ঞাত সারে, অর্থাৎ অনেকে জানেন না জেনে কি করেন, তারা দেখা গেল যে আগের দিন হয়তো একটা কীটনাশক তারা স্প্রে করেছেন, পরের দিন সকালবেলা ওই সবজিটা হারভেস্ট করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছেন। এইটা অনেকে অজ্ঞাত সারে না জেনে এই কাজটা করেন, যার ফলশ্রুতিতে দেখা যায় যে ওই যে কীটনাশক যেটা দেয়া হয়েছিল তার যে ক্ষতিকর প্রভাব যেটা
সেইটা এই শাকসবজি যখন একজন ভোক্তা হিসাবে আমি খাবো বা আমার দেহের মধ্যে আসবে, তখন সেটা কিন্তু ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তো এইখানে পাশাপাশি আরেকটা বিষয়, তাহলে আমার কৃষক ভাইকে কিন্তু এই বিষয়টাই সচেতন হতে হবে যে না, আমরা এই প্রি হারভেস্ট ইন্টারভাল অ্যাটলিস্ট কিছু ম্যাক্সিমাম পেস্টিসাইডের ক্ষেত্রেই কিন্তু এইটা 3 থেকে 7 দিন, অ্যাটলিস্ট 3 দিন যেন আমরা মেনটেন করি, তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই একটা সুফল বয়ে আনবে। আবার এইটা ক্ষেত্র বিশেষে কিন্তু অনেক লম্বা সময় ব্যাপীও হতে পারে। এখন আমি ওই যে পরের প্রশ্নে যদি একটু আসি, যে এইটা তো গেল আমার কৃষক ভাইয়ের করণীয়। এখন ভোক্তা হিসেবে আমি বাজার থেকে সবজিটা কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে এসে কিন্তু আমি এইটাতে অনায়াসে কিছু পরিমাণ হলেও কমাতে পারি। সেই ক্ষেত্রে সেইটার জন্য শুধুমাত্র যদি এটা স্প্রে করা হয়ে থাকে, ফ্রেশ ওয়াটার বা আমার বাসার যে ট্যাপটা আছে সেই ট্যাপের পানিটা ছেড়ে দিয়ে আমি এটা ভালো করে যদি ধৌত করে নেই, তাহলে এই ঝুঁকিটা অনেকটা কমে যাবে। এবং আবার এই যে সমস্ত ফলমূল যেগুলো দেখা যায় যে বাজারে বিক্রি করার জন্য অনেক সময় যারা বিক্রেতা তারা এইটাতে কিছু কিছু রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করে থাকে। তো সেই ক্ষেত্রে ফরমালিন জাতীয় এই ধরনের যদি খারাপ বা ঝুঁকিপূর্ণ রাসায়নিক ব্যবহার করে থাকে, তাহলে একটা প্রযুক্তি কিন্তু আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা থেকে তারা প্রচার করেছিলেন যে এইটা জাস্ট লবণ পানিতে 12 থেকে 18 ঘন্টা যদি বা ওভারনাইট আমরা যদি ডুবিয়ে রেখে পরে এটা পরিষ্কার পানি দিয়ে ধৌত করে কনজিউম করি, তাহলে এই ক্ষতির মাত্রাটা অনেক অনেক গুণ কমে যাবে। এবং ক্ষেত্র বিশেষে এটা মোর দেন 90% বা শতকরা 90% কমে যেতে পারে। জি স্যার, খুব চমৎকার ভাবে বলছিলেন এবং আমাদের শ্রোতা বন্ধু যারা আছেন তারাও বিষয়টি জানলেন। কৃষক ভাইরা তারা অবশ্যই ফসল উৎপাদন করার কমপক্ষে 3 দিন আগেই কীটনাশক প্রয়োগ করা বন্ধ করবেন এবং আমরা যারা সাধারণ ভোক্তা আছি তারা কিন্তু বাজার থেকে ফসল কেনার পরে আমরা সাধারণ যে আমাদের পানি রয়েছে পানিতে ডুবিয়ে রাখতে পারি, অথবা লবণ পানিতে আমরা যদি ডুবিয়ে রাখি এক লম্বা সময় ধরে, তাহলে কিন্তু এই ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এবং এই রাসায়নিকের ক্ষতিকার প্রভাব থেকে আমরা কিন্তু মুক্ত থাকতে পারি। স্যার, আমরা কিন্তু দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব। তবে স্যার, পরিশেষে কৃষক ভাইদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে স্যার। ধন্যবাদ। আসলে আমাদের আজকের যে আলোচনার বিষয়, এই বিষয়টা রাসায়নিক নিয়ে, এবং সেই জায়গাটায় রাসায়নিকের একেবারে ব্যবহার যে আমরা বাদ দিয়ে দিব সেটা একটু আগে আমরা কিন্তু বলছিলাম যে এই মুহূর্তে আমাদের সেটা সম্ভব নয়। তবে আমাদের কৃষক ভাইদের একটু সচেতন হওয়া এবং পার্টিকুলারলি যখন জমিতে বা ফসলে আমরা কীটনাশক প্রয়োগ করব, আমরা জানি কীটনাশক এটা এক ধরনের বিষ, আসলে সেই বিষটা থেকে আমরা আমাদের কৃষক ভাইদের পরিবার এবং সারা দেশবাসী, যেহেতু এই কৃষি পণ্য আমাদের প্রতিদিনের ভোগ্য পণ্য, সুতরাং এই ক্ষেত্রে মিনিমাম সময় যেটা 3 থেকে 7 দিন, এইটা যেন আমরা মেনটেন করে ফসলটা ঘরে তুলি এবং বাজারজাত করি, তাহলে ইনশাল্লাহ আমরা অনেকটা এর ক্ষতির মাত্রা যেটা আছে সেটা অনেকটা কমায় নিয়ে আসতে পারবো। এবং কৃষিতে রাসায়নিকের ব্যবহার যতটা পারা যায় কমিয়ে নিয়ে আসতে হবে, কারণ আমাদের দেশে মানসম্পন্ন কৃষি রাসায়নিক যেটা সেইটা কিন্তু আসলেই একটু আমি কি বলবো একটু নিম্নমানের। সুতরাং সেই জায়গাটায় আমাদের পদক্ষেপ দরকার। এটুকুই। ধন্যবাদ। জি স্যার, চমৎকার বলছিলেন এবং আমরাও কিন্তু জানলাম মানসম্মত যে রাসায়নিক সেটি আমরা ব্যবহার করব এবং যে নিরাপদ প্রয়োগ পদ্ধতি আছে সেগুলো আমরা প্রয়োগ করলেই কিন্তু আমরা নিরাপদ থাকতে পারবো, আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। কৃষি বিষয়ক আয়োজন ফোন ইন লাইভ অনুষ্ঠান কৃষির কথা নিয়ে এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় ছিল খাদ্য নিরাপত্তায় জমিতে রাসায়নিকের নিরাপদ ব্যবহার। উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ এবং আজকে বিশেষজ্ঞ আলোচক হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক কৃষি রসায়ন বিভাগ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রাফিউল করিম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মামুনুর রহমান। দেখা হবে কৃষির কথার আগামী পর্বে আগামী সপ্তাহে একই সময়ে। সে পর্যন্ত সাথে থাকুন আমাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মা মাটি মানুষকে ভালোবাসুন, দেশের কৃষিকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে।